বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা কোভিড-19কে মোকাবিলা করে বাড়িতে অবস্থান করে সপরিবারে সুস্থ আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে গোটা বিশ্ববাসীর ন্যায় কেউ আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না। কোভিড-19 আমাদের জীবনকে পরতে পরতে বাধাগ্রস্ত করছে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা দ্রুত এই সবল থেকে রক্ষা পাবো, এটাই আমাদের আশা। গত 17 মার্চ 2020 তারিখ থেকে তোমরা তোমাদের সাধারণভাবে যে ক্লাসরুমে এসে ক্লাস করতে সেটা সম্ভব হচ্ছে না, জন্য তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে না, মুখোমুখি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এ কথা বিবেচনা করে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সরকার নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক কলেজ প্রশাসন এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এটা সর্বপর্যায়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত চালু রয়েছে কলেজে, এবং এটা অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। তবে তোমরা এই ক্লাসগুলো নিয়মিত দেখবা, সিরিয়াসলি দেখবা, এবং তোমাদের যে পাশাপাশি পাঠ্যসূচি অনুযায়ী পড়াশোনা সেটাও চালিয়ে যাওয়া। শুধু পাঠ্যসূচি মোতাবেক পড়াশোনা করলেই হবে না, একাডেমিক পড়াশোনা করলেই হবে না, পাশাপাশি তোমাদের প্রাসঙ্গিক বিষয়গুলো সিরিয়াসলি জানতে হবে। যে আন্তর্জাতিক ক্ষেত্রে কি ঘটছে, আমাদের দেশে কি ঘটনা ঘটছে সেগুলো আমাদের জানতে হবে, সব সময় খোঁজ খবর রাখতে হবে। এই জন্যে আমরা যে প্রচার মাধ্যম রেডিও, টেলিভিশন, পত্রিকার দিকে নজর রাখব। এছাড়া গুগলেও আমরা নজর রাখতে পারি, যে সব অবস্থায় সার্বক্ষণিক জানা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে আমি ক্লাস পরিচালনায় রয়েছি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকে আমাদের পাঠ পরিচিতি, ইসলামের ইতিহাস সংস্কৃতি আমাদের বিষয়ের নাম। শ্রেণী অনার্স তৃতীয় বর্ষের এটি একটি ক্লাস, এটি পত্রের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি আমরা ইন দি মিন টাইম শেষ করেছি। পত্রের শিরোনাম বাংলার ইতিহাস 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ বেঙ্গল 1757 AD টু 1947 AD। পেপার কোড 23-1605। আজকে আমরা এই পত্রে আলোচনা করব ফকির মজনু শাহ, ফরাইজি আন্দোলন, তিতুমির, আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, ওয়াহাবি আন্দোলন, ডালহৌসির সত্যবিলাপ নীতি এবং 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আমরা আজকে এই ক্লাসে জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু গ্রন্থের নাম দেখাচ্ছি স্লাইডে। প্রথম ক্লাসেও আমরা এটি দেখিয়েছিলাম, আশা করি তোমরা এগুলো দেখেছ, বা না দেখে থাকলেও এগুলো দেখো। এগুলো সংগ্রহ করে পড়তে হবে। এছাড়া বাংলা মিডিয়ামে অনেক বই রয়েছে বাজারে, সেগুলো তোমরা সংগ্রহ করে পড়তে পারো। এছাড়া গুগলে অনেক তথ্য পাওয়া যাবে এ প্রসঙ্গে। প্রথমে আমরা আজকে আলোচনা করব ফকির মজনু শাহ সম্পর্কে। মজনু শাহ বোরহান ছিলেন বর্তমান ভারতের অন্তর্গত উত্তরপ্রদেশের একজন ফকির বা সুফি সাধু। তিনি ফকির সন্ন্যাসী বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কিছু পণ্ডিতের মতে বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুদ্ধের অন্যতম। তিনি তার দল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। মজনু শাহ
মাদারিয়া তরিকার একজন ফকির ছিলেন। সৈয়দ বদিউদ্দিন কুতুবুল শাহ মাদার এই তরিকার প্রতিষ্ঠাতা। কানপুরের নিকট মাকানপুরে শাহ মাদারের মাজার তার কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছিল। 1771 সালের 25 ফেব্রুয়ারি দিনাজপুরের লেফটেন্যান্ট ফেলথামের নেতৃত্বাধীন সিপাহীদের সাথে তার প্রথম সংঘর্ষ হয়। এই সংঘর্ষ অসফল ছিল। এরপর তিনি বগুড়ার মহাস্থানগড়ের খানকায় চলে আসেন। 1773 সালের শীতের সময় মজনু শাহ তার ফকিরদের দল রাজশাহীতে পুনরায় দেখা দেয়। তারা সন্ন্যাসীদের একটি দলের সাথে যোগ দেয়। 1773 সালের 23 ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিপাহীদের 4টি কোম্পানির সাথে তাদের সংঘর্ষ হয়। কোম্পানি সেনাবাহিনী পুনরায় তাদের হামলা প্রতিহত করে। উধুয়ানালার যুদ্ধ, যেটা 1761 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, ও বক্সারের যুদ্ধ, যেটা 1764 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। মজনু শাহ বৃহৎ সংখ্যক মুসলিম ফকির ও হিন্দু সন্ন্যাসীকে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একত্রিত করেন। ইতিপূর্বে 1757 সালের পলাশীর যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাবের কাছ থেকে ক্ষমতা হস্তগত করে পলাশীর যুদ্ধে জয়লাভের মাধ্যমে। দিনাজপুর ও বগুড়া জেলা তার কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। তিনি জনগণকে স্বাধীনতা ধর্ম ঐক্যের ক্ষেত্রে উৎসাহিত করেন। তার মৃত্যু সম্পর্কে বলা যায় 1786 সালের 29 ডিসেম্বর তিনি 500 সৈন্যসহ বগুড়া জেলা থেকে পূর্ব দিকে যাত্রা করার পথে কালেশ্বর নামক স্থানে ইংরেজ বাহিনীর সম্মুখীন হন। এই যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হলে তার অনুচরেরা রাজশাহী ও মালদহ জেলা অতিক্রম করে বিহারের সীমান্তে যায়। মাখনপুর নামে এক পল্লীতে ফকির সন্ন্যাসী বিদ্রোহের এই নায়কের কর্মময় জীবনের অবসান ঘটে। তার মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র মুসা শাহ ফকিরদের নেতৃত্ব দেন এবং মাস্কেট ও রকেটের সাহায্যে আক্রমণ পরিচালনা করেন। 1792 সালে এক লড়াইয়ের সময় তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, এই স্লাইডে আমরা ফকির মজনু শাহর একটি চিত্র দেখছি, অশ্বপৃষ্ঠে কিছু অনুচর সহ। অত্যন্ত একটা বলিষ্ঠ চিত্র। আমরা এবারে আলোচনা করব ফরাইজি আন্দোলন সম্পর্কে। ফরাইজি আন্দোলন সম্পর্কে বলতে গেলে বলা যায় হাজী শরীয়তুল্লাহ প্রবর্তিত ফরাইজি আন্দোলনের অর্থ ছিল মুসলমানদেরকে ফরাইজ অর্থাৎ আল্লাহর আদেশের ভিত্তিতে জীবন ব্যবস্থা গড়ে তোলা। ফরাইজি আন্দোলনের পটভূমি, এদেশের মুসলমানরা ছিল সমাজের নিম্ন শ্রেণীর হিন্দুদের থেকে এবং বৌদ্ধ ধর্ম থেকে ধর্মান্তরিত। অধিকাংশ ক্ষেত্রে ইংরেজ শাসনামলে শিক্ষার অভাবে মুসলমানরা কুসংস্কারে আবর্তিত হয় এবং তাদের মধ্যে অমুসলিম ভাবধারা প্রকটভাবে দেখা দেয়। হাজী শরীয়তুল্লাহর মাধ্যমে ফরাইজি আন্দোলনের সূত্রপাত ঘটে। আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে বলা যায় সকল প্রকার শিরক, বিদআত, কুশিক্ষা, কুসংস্কার প্রভৃতি হতে মুসলিম জাতিকে পুনরুদ্ধার করে প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা, মুসলমানদেরকে ধর্মভীরু ও নৈতিক বলে বলীয়ান করা, তাদেরকে অধিকার ও কর্তব্য সম্পর্কে জাগিয়ে তোলা এবং অত্যাচারী বিদেশি ও স্বদেশী জমিদারদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ইত্যাদি ছিল ফরাইজি আন্দোলনের মুখ্য উদ্দেশ্য এবং আদর্শ। হাজী শরীয়তুল্লাহ সম্পর্কে বলা যায় ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ 1781 খ্রিস্টাব্দে বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল জলিল তালুকদার। আরব দেশে অবস্থানকালে তিনি সেখানকার ওয়াহাবি আন্দোলনের নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সংস্পর্শে আসেন এবং সংস্কারের চেতনা লাভ করেন। এরপরে 1928 সনে তিনি বাংলায় ফিরে এসে তার মতবাদ প্রচার করেন এবং ফরাইজি আন্দোলনে
রূপ লাভ করে তার এই প্রচার। হাজী শরীয়তুল্লাহ মুসলমান জাতিকে অনইসলামিক কার্যকলাপ পরিহার করার আহ্বান জানালে স্বল্প সময়ের মধ্যে আন্দোলন ফরিদপুর, ঢাকা, বাকেরগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এসব অঞ্চলগুলোতে। হাজী শরীয়তুল্লাহ ধর্মীয় সংস্কার সম্পর্কে বলতে গেলে বলা যায়, হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী মুসলিম সমাজ ব্যবস্থার কবর পূজা, কবরে বাতি দেওয়া, পীর পূজা ইত্যাদি উদযাপন, হিন্দু জমিদারদের আদেশে দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদিতে চাঁদা প্রদান, অংশগ্রহণ এবং খাতনা, কানসেদানি, বিয়ে ইত্যাদি আড়ম্বরপূর্ণ জাঁকজমক প্রভৃতি ইসলাম বহির্ভূত, ইসলাম বিরুদ্ধ আচার ব্যবহারের বিরোধিতা করে মুসলিম সমাজে হিন্দু জমিদারদের প্রভাব খর্ব করেন এবং এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেন। হাজী শরীয়তুল্লাহ এদেশে ইংরেজদের রাজত্বকে ঘৃণার চোখে দেখতেন। ইংরেজ শাসনাধীন এদেশকে তিনি দারুল হরব বা বিধর্মীদের রাজ্য বলে মনে করতেন। হাজী শরীয়তুল্লাহর অনেক মতবাদ অনেক মুসলিম নেতা বিরোধিতা করেছিলেন। মাওলানা কেরামত আলী জৌনপুরী জুমার এবং ঈদের নামাজ সংক্রান্ত মতবাদের বিরোধিতা করে একে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। তিনি এদেশকে দারুল হরব না বলে দারুল আমন বা নিরাপত্তার দেশ বলার পক্ষে যুক্তি উত্থাপন করেন এবং ইংরেজদের সাথে সদ্ভাব বজায় রাখার পরামর্শ দেন। এছাড়া স্থানীয় জমিদারগণ ফরাইজি আন্দোলনের বিরোধিতা শুরু করেন। অত্যাচারী জমিদারদের ও নীলকরদের হাত থেকে তার অনুসারীদের তিনি রক্ষা করবার জন্য একটি লাঠিয়াল বাহিনী গঠন করেন এবং এর সেনাপতি নিয়োগ করেন সুযোগ্য শিষ্য জালালউদ্দিন মোল্লাকে। তিনি 1840 সনে নিজ গ্রামে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এই আন্দোলন অব্যাহত রাখার দায়িত্ব গ্রহণ করেন তার সুযোগ্য পুত্র মহসিন উদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া। তার অক্লান্ত পরিশ্রমের জন্য এই আন্দোলন একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। 1862 সনে তিনি মৃত্যুবরণ করেন। শেষে বলা যায় যে এই আন্দোলন বাংলার মুসলমানদের বিদ্যমান কুসংস্কার দূর করে সামাজিক ক্ষেত্রে চেতনাবোধ গঠিত করেছিল। শিক্ষার্থীরা, স্লাইডে আমরা হাজী শরীয়তুল্লাহ একটি চিত্র দেখছি। বলিষ্ঠ কণ্ঠস্বর, বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী তিনি ছিলেন। আমরা এবার তিতুমির সম্পর্কে আলোচনা করব। ফরাইজি নেতাদের মতো তিতুমির পশ্চিমবঙ্গে আরেকটি রাজ্য, আরেকটি প্রজা আন্দোলন গঠন করেছিলেন। তার প্রকৃত নাম মীর নিসার আলী। 1781 সালে 24 পরগনায় বারাসত মহকুমার অন্তর্গত চাঁদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মীর হাসান আলী ও মাতার নাম আবেদা রোকাইয়া খাতুন। তার পিতার নাম মীর হাসান আলী এবং মাতার নাম আবেদা রোকাইয়া খাতুন। তিনি ছিলেন কলকাতার একজন লাঠিয়াল ও মল্ল যোদ্ধা। তিনি হজ করতে গেলে মক্কায় মুক্তি সংগ্রামের পথ প্রদর্শক, ভারতীয় উপমহাদেশের অন্যতম সংস্কারক সৈয়দ আহমদ ব্রেলভি শহীদদের সাথে তিতুমিরের সাক্ষাৎ হয় এবং তার শিষ্যত্ব তিনি গ্রহণ করেন। 1827 সালে তিনি দেশে ফিরে আসেন। অল্পকালের মধ্যে তিনি 400 লোক তার শিষ্যত্ব গ্রহণ করে। তিতুমিরের আন্দোলন প্রথম ধর্মীয় সামাজিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তার নেতৃত্বে এক বিশাল গণ আন্দোলন গড়ে ওঠে। হিন্দু জমিদারগণ তিতুমিরের শিষ্যদের দাঁড়ির উপর জনপ্রতি 2.5 টাকা হারে খাজনা ধার্য করেছিলেন এবং আদায়ও করেছিলেন। তারা মুসলমানদের মসজিদ পর্যন্ত পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনার প্রতিবাদে থানায় মামলা করা হলে দারোগা বাবু একে ভিত্তিহীন বা বানোয়াট বলে আখ্যায়িত করেন। তিতুমির 1831 সালে তার শিষ্য মহিজউদ্দিনের নারকেলবাড়িয়ার বাড়িতে কর্মক্ষেত্র স্থাপন করেন। 24 পরগনা ও নদিয়ায় অনেকগুলি গ্রামে তিতুমিরের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কৃষকগণ সংঘবদ্ধ হয়ে তার নেতৃত্বে দেশীয় শোষক ও নীলকুঠির জুলুমবাজ ও কুঠিয়ালদের বিরুদ্ধে সংগ্রাম লিপ্ত হয়।
তিতুমিরের এরূপ কর্মকাণ্ডে ভারতে তদানীন্তন বড়লাট উইলিয়াম বেন্টিং শঙ্কিত হয়ে পড়েন। তিতুমিরের মুক্তিবাহিনী এলাকায় নীলকুঠি সময়ের বিরুদ্ধে অভিযান শুরু করে ভীত সন্ত্রস্ত কুঠিয়ালরা সপরিবারে কলকাতায় পালিয়ে যায়। পরে কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেট 300 সৈন্য নিয়ে নারকেলবাড়িয়া আক্রমণ করে। তিতুমিরের বাহিনী এই বাহিনীকেও পরাজিত করতে সক্ষম হয়। এরপর ইংরেজ সরকার আলেকজান্ডার ও মেজর স্কটের অধীনে পদাতিক অশ্বারোহী বন্দুকধারী এক বিরাট বাহিনী তিতুমিরের বিরুদ্ধে প্রেরণ করেন। 1831 সালে নারকেলবাড়িয়া এক প্রচণ্ড যুদ্ধ হয়। ইংরেজদের কামান ও গোলাগুলির বর্ষণে বাঁশের কেল্লা বিধ্বস্ত হয়ে যায়। এ যুদ্ধে তিতুমির সহ তার 40 জন অনুচর শহীদ হন। তিতুমিরের প্রজা আন্দোলন সেদিন ব্যর্থ হলেও তা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ 1857 সালের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছিল, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিতুমিরের একটি চিত্র এখানে দেখছি। তার বাঁশের কেল্লা সহ অত্যন্ত সুন্দর সুগঠিত বাঁশের কেল্লা আমরা এই স্লাইডে দেখছি। নিবেদিত প্রাণ একজন নেতা ছিলেন মীর নিসার আলী ওরফে তিতুমির। আমরা এবারে আব্দুল লতিফ সম্পর্কে আলোচনা করব। মুসলমানগণ ইংরেজ শাসন গ্রহণ করতে পারেনি, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করেনি। এ দেশে ইংরেজি শিক্ষা চালু হলে হিন্দুরা এই শিক্ষা গ্রহণ করে উপকৃত হয়, এগিয়ে যায়। এদেশে ইংরেজি শিক্ষা চালু হওয়ার ফলে হিন্দুরাই লাভবান হয়। ইংরেজদের সঙ্গে অসহযোগিতা ইংরেজি ভাষার প্রতি বিদ্বেষ ভাব পোষণ মুসলমানদের স্বার্থকে বিপদাপন্ন করে তুলেছিল। জাতীয় জীবনের এই সন্ধিক্ষণে সরকারের সঙ্গে সহযোগিতা এবং পাশ্চাত্য শিক্ষা যে তাদের জন্য অপরিহার্য, এই বিশেষ বাণী ও ব্যবস্থা কর্মপন্থা নিয়ে এগিয়ে আসেন বাংলার দুই কৃতি সন্তান নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী। এদের কর্মপ্রচেষ্টায় বাংলার মুসলমানদের মধ্যে পুনর্জাগরণের সূত্রপাত হয়। আব্দুল লতিফের পরিচয় সম্পর্কে বলা যায়, 1828 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার রাজাপুর গ্রামের এক সম্ভ্রান্ত কাজী পরিবারে আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মাদ্রাসা ইংরেজি বিভাগে শিক্ষা লাভ করেন। 1848 সনে কলকাতা মাদ্রাসায় ইংরেজি ও আরবি অধ্যাপক হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। 1849 সনে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরি গ্রহণ করেন ইংরেজদের অধীনে এবং নিজ যোগ্যতা বলে 1877 সনে কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। 1884 সনে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি তার কর্মজীবনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক প্রথম নবাব এবং পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত হন। কৃষকদের তিনি একতাবদ্ধ হতে এবং তাদের অভিযোগের কথা সরকারকে অবহিত করতে পরামর্শ দেন। তারই প্রচেষ্টায় নীল চাষ কৃষকদের ইচ্ছাধীন করা হয়। তিনি লক্ষ্য করেন যে ইংরেজি শিক্ষা বর্জন এবং সরকারের সঙ্গে অসহযোগিতায় মুসলমানদের অধঃপতনের মূল কারণ। তিনি তাদের শিক্ষা ও বৈষয়িক উন্নতিকল্পে দ্বিবিধ কর্মপন্থা অবলম্বন করেন। দুইটি কর্মপন্থা অবলম্বন করেন। প্রথমত হচ্ছে মুসলমানদেরকে ব্রিটিশ শাসনের প্রতি অনুগত করা এবং দ্বিতীয়ত তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের ব্যবস্থা করা। 1857 সনে বিদ্রোহের সময় তিনি ব্রিটিশ শাসনের প্রতি অনুগত থেকে রাজভক্তির পরিচয় দেন। মুসলমানদেরকে তিনি পরামর্শ দেন যাতে তারা জিহাদ আন্দোলন ও ব্রিটিশ বিরোধী তৎপরতা ত্যাগ করে এবং ব্রিটিশ শাসনের প্রতি অনুগত থেকে নিজেদের অবস্থার উন্নতি সাধন আত্মনিয়োগ করে। নবাব আব্দুল লতিফ জিহাদ আন্দোলন বন্ধের জন্য আপ্রাণ চেষ্টা চালান। 1853 সালে নবাব আব্দুল লতিফ এক প্রবন্ধ প্রতিযোগিতার ব্যবস্থা করেন এবং সর্বোৎকৃষ্ট প্রবন্ধের জন্য 100 টাকা পুরস্কার ঘোষণা করেন। এই প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় ছিল
ভারতীয় মুসলমান যুবকদের পক্ষে ইংরেজি শিক্ষার উপকারিতা। বোম্বের স্যার জামশেদজি জিজিবাই স্কুলের শিক্ষক মৌলভী আব্দুল প্রথম পুরস্কার পান। নবাব আব্দুল লতিফের অবদান সম্পর্কে বলা যায়, নবাব আব্দুল লতিফ বাংলার মুসলমানদেরকে শিক্ষার মাধ্যমে জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি ইংরেজি শিক্ষার সুফল সম্পর্কে ব্যাপক প্রচার শুরু করেন। তার প্রচেষ্টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম প্রভৃতি স্থানে মুসলমানদের শিক্ষার জন্য সরকারি সাহায্যে কয়েকটি মাদ্রাসা স্থাপিত হয়। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা প্রবর্তনের ব্যবস্থা করা হয়। আব্দুল লতিফ মুসলমানদের জন্য সরকারের নিকট উচ্চ শিক্ষা ব্যবস্থার দাবি জানান, যার ফলে 1854 সনে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় এবং সকল সম্প্রদায় শ্রেণীর ছাত্রদেরকে কলেজে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়। মহসিন ফান্ডের টাকায় হুগলি কলেজ ও স্কুল প্রতিষ্ঠিত হয়। মহসিন ফান্ডের টাকায় অন্যান্য সম্প্রদায়ের ছাত্ররা সুযোগ সুবিধা পেলেও মুসলমানগণ খুব একটা এতে উপকৃত হতো না। তাই নবাব আব্দুল লতিফ সরকারের নিকট দাবি করলেন যে দাতার ইচ্ছানুযায়ী মহসিন ফান্ডের টাকা কেবল মুসলমানদের শিক্ষার জন্যই ব্যয় করা হোক। অবশেষে মহসিন ফান্ডের টাকা শুধুমাত্র মুসলমানদের শিক্ষার কাজে ব্যয়ের জন্য ব্যবস্থা করা হয়। 1863 সনে কলকাতা মোহামেডান লিটারেরি সোসাইটি অফ ক্যালকাটা বা কলকাতা মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠা করেন তিনি। এই সংগঠন মুসলমানদেরকে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে কাজ করত। এটা ভারতে মুসলমানদের সর্বপ্রথম সমিতি। বহু মুসলমান এই সমিতির সভায় যোগ দিত। শিক্ষার্থীরা, এখানে নবাব আব্দুল লতিফের একটি চিত্র স্লাইডে দেখছি। নবাব আব্দুল লতিফের এটি চিত্র। আমরা এবার সৈয়দ আমির আলী সম্পর্কে আলোচনা করব। সৈয়দ আমির আলী বহু বছর কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। সমাজসেবার ক্ষেত্রে তিনি অসামান্য কৃতিত্বের পরিচয় দেন। 1849 সালের 8 এপ্রিল হুগলি জেলার চুস্টায় আমির আলী জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ সাদত আলী 1873 সালে তিনি লিঙ্কনস বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাশ করে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1890 সালে ব্রিটিশ সরকার তাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন আর 1904 সালে তিনি অবসর গ্রহণ করেন। শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে জনগণের সেবা করার জন্য তিনি বিলেতে চলে যান এবং সেখানে তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মুসলমান সমাজের দুরবস্থার কথা বুঝতে পেরে তিনি তাদের আধুনিক শিক্ষায় প্রয়োজনীয়তা প্রতি গুরুত্ব আরোপ করেন। আমির আলী বিশ্বাস করতেন যে শিক্ষার সাথে মুসলমানদের মধ্যে রাজনৈতিক পুনর্জাগরণের প্রয়োজন রয়েছে। এই উদ্দেশ্যে তিনি 1877 সালে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি রাজনৈতিক প্রতিষ্ঠা গঠন করেন। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনে সমিতি মুসলমানদের অতীতের গৌরবময় ঐতিহ্য থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে এবং তাদের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান প্রগতিশীল মতবাদ প্রচলন করতে চেষ্টা করবে। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন 200 সদস্য নিয়ে আরম্ভ হয় এবং অল্প কয়েক বছরের মধ্যে তা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তিনি স্কুলের বেতন হ্রাস, মুসলমান এলাকার স্কুলগুলোতে মুসলমান শিক্ষক এবং পরিদর্শক নিয়োগ এবং আরবি ও ফার্সি ভাষা শিক্ষার জন্য প্রস্তাব দেন ব্রিটিশ সরকারের কাছে। তিনি আরও দাবি করেন যে মুসলমান ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং কলকাতা মাদ্রাসাকে কলেজে উন্নীত করতে হবে। শিক্ষাক্ষেত্রে তার চেষ্টা সফল হয়। সরকার কলকাতা মাদ্রাসায় কলেজ মানের ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেন। সেখানে সৈয়দ আমির আলী বিলেতে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করলেও ভারতীয় মুসলমানদের কথা তিনি কোনোভাবেই ভুলে যাননি। ভারতীয় মুসলমানদের সম্পর্কে অস্থায়ী বড়লাট এম.টি. হিল বলেন, নম্রতা একদিকে মুসলমানদের যেমন গুণ, অন্যদিকে এটা তাদের বড় দোষও।
তিনি আরো বলেন, মুসলমানরা জোর করে দাবি করতে পারে না, এটাই মুসলমানদের দুর্বলতা। তারা বেশি কিছু দাবি করেন না এবং এমনকি সম্মুখে আসতেও সংকোচ বোধ করেন। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। নবাব সলিমুল্লাহর নেতৃত্বে 1906 সালে যখন ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, তখন আমির আলী একে বিলেত থেকে স্বাগত জানান। তিনি কয়েকখানি পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ রচনা করে অমর হয়ে রয়েছেন। এ বিষয়ে তার মহৎ কীর্তির মধ্যে দি স্পিরিট অফ ইসলাম, লাইফ অ্যান্ড টিচিং অফ দি প্রফেট, এ শর্ট হিস্ট্রি অফ দি সারাসেন্স প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য। বিদ্যার্থীরা, আমরা সৈয়দ আমির আলীর একটি চিত্র এখানে দেখছি। 1849 থেকে 1928 সনে তার বর্ণাঢ্য জীবন। আমরা এবারে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের চেয়ে সৈয়দ আহমদের ওয়াহাবি আন্দোলনের অন্যতম অধিক গুরুত্বপূর্ণ ছিল, এতে কোনো সন্দেহ নাই। কারণ ফরাজি আন্দোলন ছিল স্থানীয় আন্দোলন এবং এর কার্যকলাপ বাংলাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ওয়াহাবি আন্দোলন ভারতে সর্বত্র বিস্তার লাভ করতে সক্ষম হয়। ভারতে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা হারানোর পর থেকে এখানে মুসলমান সমাজের পতন শুরু হয়। এইরূপ দুর্দিনে ভারতীয় মুসলমানদের মধ্যে আশার আলো নিয়ে আসেন দিল্লির শাহ ওয়ালিউল্লাহ। তার পুত্র শাহ আব্দুল আজিজ পরবর্তীতে পিতার যোগ্য নেতৃত্ব চিন্তাধারা অনুসরণ করেন এবং তার মাধ্যমে ওয়াহাবি নেতা সৈয়দ আহমদ গভীরভাবে প্রভাবিত হন। সৈয়দ আহমেদের পরিচয় সম্পর্কে বলা যায়, 1786 সালে লখনৌর নিকটে রায় বেরেলভিতে সৈয়দ আহমেদ বেরেলভির জন্ম হয়। অন্যান্য আন্দোলনের মতো ওয়াহাবি আন্দোলনে প্রথমত ধর্মীয় আন্দোলন হিসাবে গড়ে ওঠে, অবশ্য পরবর্তীতে এতে রাজনীতি এসে যুক্ত হয়। সৈয়দ আহমেদ বেরেলভি ধর্ম প্রচারক হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেন। সমস্ত ভারতে প্রসিদ্ধ শহরগুলো, বিশেষ করে রামচরঘাট, এলাহাবাদ, মির্জাপুর, বেনারস, গাজীপুর, দহরমপুর, পাটনা, মুঙ্গের, মুর্শিদাবাদ, হুগলি, বোম্বে এবং বাংলা এসব প্রদেশে নিজে ভ্রমণ করে তার মতবাদ প্রচার করেন এবং জনসমর্থন লাভ করতে সক্ষম হন। ওয়াহাবি আন্দোলন সম্পর্কে বলা যায়, সৈয়দ আহমদ এই সকল কার্যকলাপের সময় সরকার সকল প্রকার সভা সমিতি নিষিদ্ধ ঘোষণা করলেও গোপনে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। প্রায় 2000 লোক মিলিটারি পোশাক পরে তীর, ধনুক, বন্দুক, ছুরি ইত্যাদি নিয়ে দ্বারা সজ্জিত হয় সামরিক ট্রেনিং গ্রহণ করেন। শিখ নেতা রঞ্জিত সিং মুসলমানদের গরু জবাই করার বিরোধী ছিলেন এবং কোনো মুসলমান গরু জবাই করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তাছাড়া তার রাজ্যে আজান দেওয়া যেত না এবং প্রকাশ্যে নামাজ পড়াও নিষিদ্ধ ছিল। মুসলমান মেয়েদের বলপূর্বক ধর্মান্তরিত করা হতো এবং শিখরা তাদের জোরপূর্বক বিয়ে করত। এমনকি ভারতীয় মুসলমানদের মক্কায় হজ করতে যেতে হলে কখনোই শিখদের সীমান্ত দিয়ে যাওয়া যেত না। সুতরাং এরূপ অবস্থায় অত্যাচারী এবং বিধর্মী শিখদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলে মুসলিম সমাজ এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। এভাবে দেখতে দেখতে ওয়াহাবি আন্দোলন ব্যাপকতা লাভ করে। 1827 সালে তিনি শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং 1830 সালে পেশোয়ার দখল করেন। শিখ শক্তির অভ্যুদয়ে বিব্রত ইংরেজ সরকার সৈয়দ আহমেদের কার্যকলাপে কোনো বাধা দিলেন না, কিন্তু তার সাফল্য স্থায়ী হলো না। স্থানীয় মুসলমান সর্দার ও সামন্তদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হলো। এর ফলে সৈয়দ আহমেদ 1830 সালে প্রভাব প্রতিপত্তি হারিয়ে সীমান্ত প্রদেশ ত্যাগ করতে বাধ্য হন। পরের বছর বালাকোটের একটি যুদ্ধে তিনি নিহত হন। এরপর জিহাদিরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তিনি তার প্রদত্ত সাধনা পদ্ধতিকে তরিকি মোহাম্মদিয়া বা মোহাম্মদের নীতি বলে অভিহিত করেন। এরপর পাটনার এনায়েত আলী ব্রিটিশ বিরোধী যুদ্ধ
প্রস্তুতি পুনরায় চালিয়েছিলেন। 1853 সালে ব্রিটিশ শক্তির সাথে ওহাবিদের সশস্ত্র সংগ্রামে বহু মুসলমান যোদ্ধা শহীদ হয়েছিলেন। এনায়েত আলী অতি কষ্টে নিজের প্রাণ রক্ষা করেছিলেন। 1857 সালের মহাবিদ্রোহের সময় ওহাবিরা ভারতের পূর্বাঞ্চলে বিদ্রোহী সৈনিকদের সঙ্গে গোপন যোগাযোগ করেছিলেন। অবশ্য 1857 সালের মহাবিদ্রোহের সময় ওহাবিরা সংগঠনগতভাবে বিদ্রোহী সৈনিকদের সঙ্গে যোগ দেননি। বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে বলা যায়, ওহাবি আন্দোলনের প্রভাব বাংলাদেশেও পড়েছিল। বারাসতের ওহাবিদের নেতা ছিলেন তিতুমির। মক্কায় অবস্থানকালে তিনি সৈয়দ আহমেদের শিষ্যত্ব গ্রহণ করেন, যেটা আমরা তিতুমিরের ইতিহাস পড়তে গিয়ে জেনেছি। দেশে প্রত্যাবর্তনের পর তিতুমির গোপনে 24 পরগনা নদিয়া জেলার কোনো কোনো অঞ্চলে সৈয়দ আহমদের বাণী প্রচার করতে থাকেন। তার প্রচারে হাজার হাজার স্থানীয় মুসলমান সাড়া দেয়। ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমির বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদত বরণ করেন। ওহাবি আন্দোলনের তাৎপর্য সম্পর্কে বলা যায়, 19 শতকে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রাম ওহাবিরাই পরিচালনা করেছিলেন। অবশ্য এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতে মুসলমান শাসন কায়েম করা। এই আন্দোলন ভারতে ব্রিটিশ শক্তির ভিত কাঁপিয়ে দিয়েছিল, তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের ওহাবি আন্দোলন মূলত কৃষক সংগ্রাম হওয়ার হিন্দু ও মুসলমান জমিদারেরা তীব্র ওহাবি বিরোধী হয়ে ওঠে। সুপ্রিয় বিদ্যার্থীরা, আমরা এখানে শাহ ওয়ালিউল্লাহর একটি চিত্র দেখছি। আমরা এবার লর্ড ডালহৌসির সত্যবিলাপ নীতি সম্পর্কে জানার চেষ্টা করব। লর্ড হার্ডিঞ্জের পর 1848 সালে অসাধারণ কর্মকুশলী লর্ড ডালহৌসি ভারতের বড়লাট নিযুক্ত হয়ে আসেন। ডালহৌসির চেষ্টায় ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার সম্পন্ন হয় এবং তারই জবরদস্তি নীতির ফলে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার আর কোনো দেশীয় রাজা থাকলো না। ডালহৌসির পররাজ্য দখলের নীতি সম্পর্কে বলা যায় যে সাম্রাজ্যবাদী লর্ড ডালহৌসি পররাজ্য লাভের লিপ্সায় 3টি নীতি গ্রহণ করেন। প্রথমত বাহুবলে রাজ্য জয়, দ্বিতীয়ত বর্তন নীতি বা সত্যবিলাপ নীতি এবং তৃতীয়ত প্রজাহিতের অজুহাতে রাজ্য অধিকার। এই নীতির মধ্যে যখন যেটা সুবিধা হতো তখন সেটা লর্ড ডালহৌসি প্রয়োগ করতেন। তবে এর মধ্যে সত্যবিলাপ নীতি বেশি আলোচিত। সত্যবিলাপ নীতি বা বর্তন নীতি ডক্ট্রিন অফ ল্যাপস প্রাচীন হিন্দু রীতি অনুযায়ী অপুত্রক রাজা বংশরক্ষা রাজ্য রক্ষার জন্য দত্তপুত্র গ্রহণ করতে পারতেন। ইংরেজ কোম্পানি ডালহৌসির অনেক পূর্বে আইন করে যে ব্রিটিশ আশ্রিত রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। কোনো দত্তপুত্রের অধিকার স্বীকার করা হবে না। কোম্পানির এই নীতি সত্যবিলাপ নীতি নামে পরিচিত, কিন্তু এই নীতি প্রয়োগ এতদিন স্থগিত ছিল। লর্ড ডালহৌসি প্রথম এই নীতি প্রয়োগ করতে শুরু করলেন। হিন্দুদের ক্ষেত্রে দত্তপুত্র, মুসলমানদের ক্ষেত্রে নিকট উত্তরাধিকারীকে স্বীকার না করাই ছিল ডালহৌসির মূল উদ্দেশ্য। এই নীতির ফলে মাত্র 5 বছরের মধ্যে তিনি সাতারা, কারৌলি, সম্বলপুর, উদয়পুর, নাগপুর, ঝাঁসি, বাখাউট প্রভৃতি রাজ্যগুলি ব্রিটিশ অধিকারে নিয়ে আসতে সক্ষম হন। এছাড়া প্রজাহিতের অজুহাতে রাজ্যাধিকার নীতি গ্রহণ করায় দেশীয় রাজ্যগুলোতে অসন্তোষ দেখা দেয়। কুশাসনের অজুহাতে নিরপরাধ অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে সিংহাসনচ্যুত করে বিশাল অযোধ্যা প্রদেশটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেওয়া হয়। অযোধ্যা ছিল মুসলমানদের প্রধান রাজ্য। এভাবে বহু রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। সত্যবিলাপ নীতির পরিণাম ও ফলাফল সম্পর্কে
বলা যায় সত্যবিলোপ নীতি গ্রহণ করার পিছনে কোম্পানির মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। সত্যবিলোপ নীতি গ্রহণ করার ফলে তাদের রাজ্য দখল করাও হলো এবং সেসব রাজ্যের রাজকোষ থেকে প্রচুর সম্পদ কোম্পানির রাজকোষ পূর্ণ করল। দেশীয় রাজ্যের হিন্দু ও মুসলমান শাসক কর্মচারী প্রজাগণ চরম বিদ্রোহে ফেটে পড়েছিল এবং এই বিদ্রোহী ছিল 1857 সালের মহাবিদ্রোহ। ভারতবর্ষের আপামর জনসাধারণ যে মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল তারই পরিপ্রেক্ষিতে 1858 সালের 1 নভেম্বর তারিখে মহারানী ভিক্টোরিয়া ঘোষণা করেন যে ব্রিটিশদের আর রাজ্য বিস্তার করার ইচ্ছা নেই এবং দেশীয় রাজাদেরকে সন্তুষ্ট করার জন্য লর্ড ক্যানিং সত্যবিলোপ নীতি উঠিয়ে দেন। সত্যবিলোপ নীতি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির একটি কালো থাবা, যার ফলে স্বাধীনতা হারায় ভারতবর্ষের স্বাধীন দেশীয় রাজ্যগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, লর্ড ডালহৌসির একটি চিত্র আমরা এখানে দেখছি। লর্ড ডালহৌসি। এবার আমরা 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব। 1857 সালের ইংরেজ উপনিবেশিক ব্যবস্থার বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের মহাবিদ্রোহ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিদ্রোহের ব্যাপকতা বিস্তৃতি অনুধাবন করলে দেখা যাবে সিপাহীদের অভ্যুত্থান জনসমর্থনের উপর প্রতিষ্ঠিত ছিল। প্রথমে বাংলা, ব্যারাকপুর, মিরাট, দিল্লি, কানপুর, ঝাঁসি এবং ক্রমে তা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। বিদ্রোহীরা দিল্লি দখল করে বৃদ্ধ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে। 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি সম্পর্কে বলা যায় 1857 সালের বিদ্রোহকে ইংরেজ ও ঐতিহাসিকগণ সিপাহী বিদ্রোহ বললেও তা ভারতীয়দের ক্ষেত্রে সঠিক নয়, কারণ ইংরেজ ঐতিহাসিকগণ শুধু একটি দিক বিবেচনা করে এরূপ মন্তব্য করেছেন। এ বিদ্রোহে বেসামরিক লোকদেরও যে একটা বিরাট ভূমিকা ছিল তা তারা গণ্য করেননি। যাই হোক, 1857 সালের মহাবিদ্রোহের কারণকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথম হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণ সম্পর্কে বলা যায় 1857 সালের পূর্ব থেকেই ভারতীয় সমাজের প্রধান অংশ ছিল কৃষকগণ, কিন্তু তাদের প্রতি ইংরেজদের বিভিন্ন শোষণমূলক নীতি তাদেরকে ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ বিদ্রোহের দিকে টেনে দেয়। তাছাড়া 1857 সালে পূর্ব থেকে ভারতীয় সমাজের একটা প্রধান অংশ ছিল সিপাহীরা। সে সময় কৃষকদের দুরবস্থা সিপাহীদের প্রভাবিত করত, কারণ সিপাহীরা এই কৃষকদেরই সন্তান ছিলেন। এই মহাবিদ্রোহের আরেকটি সামাজিক কারণ ছিল ব্রিটিশগণ ভারতীয় সর্বশ্রেণীর জনগণকে অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখত। দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ প্রসঙ্গে বলা যায় ব্রিটিশদের প্রবর্তিত নতুন অর্থনৈতিক ও বহুবিধ নতুন ব্যবস্থা দেশের মানুষের দুর্ভোগকে বাড়িয়ে দিয়েছিল। এসব কিছুর বহিঃপ্রকাশ ঘটে মহাবিদ্রোহের মাধ্যমে। 1857 সালের পূর্বে ইংরেজদের ভূমি রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 57,000 সিপাহী 14,000 আবেদনপত্র পেশ করে কোনো ফল পায় নাই, ফলে তারা বিদ্রোহের পথ বেছে নিতে বাধ্য হয়। এছাড়া 100 বছরের ইংরেজ শাসনে মহাজন, সুদখোর, জমিদার, নীলকরদের অত্যাচার তীব্র আকার ধারণ করেছিল। তাছাড়া এই দেশের জনগণকে জোর করে নীল চাষ করিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ইংল্যান্ড থেকে আমদানি করা হতো এবং এই দেশের মূল্যবান দ্রব্যাদি যেমন স্বর্ণ, রৌপ্য ইত্যাদি বিলেতে নিয়ে যাওয়া হতো। বহু ব্রাহ্মণ সিপাহীর দেবোত্তর সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে তারা চরমভাবে ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে। তৃতীয় ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ সম্পর্কে বলা যায় খ্রিস্টান ধর্ম প্রচারকগণ নিজেদের ধর্ম শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য তারা সিপাহীদের ধর্মের নিন্দা করত। এছাড়া ব্রিটিশ সৈন্যদলের ভারতীয় সিপাহীদের যুদ্ধের জন্য ব্রহ্মদেশ, আফগানিস্তান প্রভৃতি দূর দেশে প্রেরণ করা হতো। এতে ধর্ম নষ্ট হবার আশঙ্কায় ব্রাহ্মণ সিপাহীরা ভারতের বাইরে যেতে বা চাকরি করতে অস্বীকৃতি জ্ঞাপন করে এবং বিদ্রোহের দিকে ঝুঁকে পড়ে।
চতুর্থত রাজনৈতিক কারণ হিসেবে বলা যায় 1857 সালের মহাবিদ্রোহের মূলে সে সময় রাজনৈতিক ঘটনাবলী বিশেষ প্রভাব ফেলেছিল, যেমন লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। এই নীতির দ্বারা ব্রিটিশ সরকার সাতরাজ ঝাঁসি প্রভৃতি রাজ্য সাম্রাজ্যভুক্ত করায় এসব হিন্দু শাসক কর্মচারী প্রজাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। হিন্দুদের জাতীয় নেতা নানা সাহেবকে অমর্যাদা করায় হিন্দু সম্প্রদায় ব্রিটিশ শাসকদের প্রতি রুষ্ট হয়। এছাড়া ডালহৌসি প্রস্তাব করেন যে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যুর পর মুঘল বংশের সম্রাট উপাধি রহিত করা হবে এবং তার উত্তরাধিকারীকে লাল কেল্লার রাজপ্রাসাদ ছেড়ে মেহরালিতে বাস করতে হবে। মুঘল সম্রাট ছিলেন মুসলমানদের অতীত ইতিহাসের ঐতিহ্যের বাহক ও ভারতীয় জাতীয় ঐক্যের প্রতীকস্বরূপ। তাই ডালহৌসির অমর্যাদাকর প্রস্তাবে মুসলমানগণ রুষ্ট হয়। এরপরে মুসলমানদের অন্যতম রাজ্য অযোধ্যা ইংরেজদের অধিকার হয়। 1857 সালে বিদ্রোহ সেখানে গণবিদ্রোহে আকার ধারণ করে। পঞ্চমত সামরিক কারণ হিসেবে বলা যায় 1856 সালে ব্রিটিশ সরকার এরূপ আইন করে যে সিপাহীদের যেখানে যেতে আদেশ করা হবে তাদের সেখানে যেতে হবে। এর ফলে সিপাহীদের মনে বিক্ষোভের সঞ্চার হয়। এ সময় ইংরেজদের অনেক সৈন্য চীন, পারস্য প্রভৃতি অঞ্চলে প্রেরিত হয়েছিল। ফলে ভারতে তাদের সৈন্য সংখ্যা হ্রাস পাওয়াতে দেশের সিপাহীরা স্বাধীনতার জন্য বিদ্রোহ করতে উৎসাহিত হয়েছিল। এছাড়া তারা এক ধরনের কার্তুজ ব্যবহার করত এবং এই কার্তুজটা ব্যবহার করার আগে দাঁত দিয়ে সেটা সুতা কেটে নিতে হতো এবং পরে দেখা গেল যে এই সুতার সঙ্গে শূকর এবং গরুর চর্বি মেশানো রয়েছে। শূকরের চর্বি মেশানো হয়েছিল মুসলমানদের ধর্ম নষ্ট করার জন্য এবং হিন্দুদের ধর্ম নষ্ট করার জন্য গরুর চর্বি লেপন করা হয়েছিল। এটা জানাজানি হলে সিপাহীরা বিদ্রোহ করতে বাধ্য হয়। এই যে এটাকে যেটা কেটে ব্যবহার করতে হতো এটাকে এনফিল্ড নামে অভিহিত করা হয় এই কার্তুজ। এবং এই কার্তুজ যে বন্দুক সৈন্যদের ব্যবহারের জন্য দেওয়া হয়, এর কার্তুজ তৈলাক্ত ছিল, যেটা আমরা আগেই বললাম। এটা ব্যবহারে যে উভয় ধর্মের হিন্দু ও মুসলমানদের ধর্ম নষ্ট করার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা, আমরা এখানে যে সিপাহী বিদ্রোহের সময় অনন্য সাধারণ ভূমিকা পালন করছিলেন যে রানী লক্ষ্মীবাঈ, এই রানী লক্ষ্মীবাঈয়ের একটি চিত্র এখানে আমরা দেখছি। মহাবিদ্রোহের গুরুত্ব এবং ফলাফল সম্পর্কে বলা যায়, ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও 1857 সালে মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থতার মূলে যেসব কারণ ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল নেতৃত্বের অভাব, অস্ত্রের অভাব, দেশীয় রাজন্যবর্গের বিশ্বাসঘাতকতা, একতার অভাব, যোগাযোগ ব্যবস্থার উপর ব্রিটিশদের দখল, ব্রিটিশদের কঠোরতা ইত্যাদি। এসব কারণে মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়। সঠিক নেতৃত্বে এই বিদ্রোহ পরিচালিত হলে হয়তোবা সফল কাম হতে পারত। মহাবিদ্রোহের গুরুত্ব ফলাফল সম্পর্কে বলা যায়, 1857 সালে মহাবিদ্রোহের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘোষণা করে 1857 সালের নভেম্বর মাসের 1 তারিখ ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের দ্বারা ভারতের শাসনভার স্বহস্তে গ্রহণ করেন। এই বিদ্রোহ ব্রিটিশ প্রশাসনকে কাঁপিয়ে তুলেছিল, তাতে কোনো সন্দেহ নেই। বিদ্রোহের ফলে দ্বৈত শাসনের পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি ভারতের শাসনের দায়িত্ব গ্রহণ করে। ফলে তখন থেকে ভারতের গভর্নর জেনারেল ব্রিটিশ প্রতিনিধি হিসেবে ভারতের শাসনের দায়িত্ব পান। মহাবিদ্রোহের ফলে সত্যবিলোপ নীতির অবসান ঘটানো হয়। এই মহাবিদ্রোহের ফলে ব্রিটিশগণ বিদ্রোহের অভিযোগে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর
শাহকে রেঙ্গুনে নির্বাসনে পাঠান। তাছাড়া এই মহাবিদ্রোহের অভিযোগে ব্রিটিশ সরকার বহু মুসলমানকে প্রাণদণ্ড দেয় এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। ভারতীয় ঐতিহাসিকদের বিশ্লেষণে দেখা যায় যে 1857 সালের মহাবিদ্রোহ একটি স্বাধীনতা সংগ্রাম ছিল। যদিও ইংরেজগণ একে স্বাধীনতা সংগ্রাম বলতে একেবারে নারাজ, কারণ তাদের মতে এই বিদ্রোহ কতিপয় বিপদগামী সিপাহী দ্বারা পরিচালিত হয়েছিল বিধায় তা সিপাহী বিদ্রোহ নামে তাদের কাছে পরিচিত। কিন্তু এই বিদ্রোহের মূলে যে স্বাধীনতার স্বপ্ন ছিল তা কোনোভাবে অস্বীকার করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহাবিদ্রোহের একটি চিত্র দেখছি, রেভলিউশন অফ 1857। আজকের আলোচনা এ পর্যন্তই। এই পত্রের আলোচনায়, ক্লাসের আলোচনা এ পর্যন্তই। আমরা পরবর্তীতে পরের ক্লাস নিয়ে আলোচনা করব। পরে ধন্যবাদ দেওয়ার পালা। তবে ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলছি, তোমরা যে যেখানে অবস্থান করছো ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, কোভিড-19কে মোকাবেলা করে চলো। একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই ভালো মানের মাস্ক ব্যবহার করবে। নিরাপদ শারীরিক দায়িত্ব মেনে চলবা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করবে। আর ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19-এ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত আমরা সবাই মিলে কামনা করছি, এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীকে এই করোনার বিপর্যয় থেকে অচিরেই মুক্তি দেন। I wish Allah to save the whole world, including Bangladesh, from this catastrophe soon. Thanks everyone. See you soon, inshallah.